বিএনপির ইশতেহারে থাকবে অর্থনীতিকে শক্তিশালী করার অঙ্গীকার। ভোটে জিতলে কে হবেন প্রধানমন্ত্রী নির্ভর করছে বেগম জিয়ার ইচ্ছা সুস্থতার ওপর, জানালেন মির্জা ফখরুল। জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান আদেশ জারি করতে যাচ্ছে সরকার। 2-1 দিনের মধ্যে সুপারিশ জমা কমিশনের পক্ষে জামায়াত এনসিপি। সংসদের অধিকার খর্ব হলে মানবে না বিএনপি। ফটোকপি দর্জির দোকান যেন আগারগাঁওয়ে মিনি পাসপোর্ট অফিস। 3 গুণ বেশি টাকা আদায়, জাল সিল দিয়ে নিজেরাই করে সত্যায়িত। কর্মকর্তাদের যোগসাজশ খুঁজছে র্যাব। আটকে রেখে নির্যাতন সহ নানাভাবে হয়রানি, লিবিয়া থেকে ফিরলেন আরও 309 বাংলাদেশি। ভুক্তভোগীদের স্বস্তি, আবেগ আপ্লুত স্বজনেরা দূতাবাস সহায়তা করায় কৃতজ্ঞতা। এবং ভারতে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর যাত্রীবাহী এসি বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল 20 জনের, দগ্ধ অন্তত 15। সহায়তার আশ্বাস রাজ্য সরকারের। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। বিএনপির নির্বাচনী ইশতেহারে থাকবে রাষ্ট্র মেরামতের 31 দফাকে প্রাধান্য দিয়ে ভঙ্গুর অর্থনীতি শক্তিশালী করতে নানা অঙ্গীকার। নির্বাচনে প্রার্থী বা ভোটে জয় পেলে কে হবেন প্রধানমন্ত্রী তা নির্ভর করছে বেগম খালেদা জিয়ার ইচ্ছা ও শারীরিক সক্ষমতার উপর। সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে কথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আহমেদ সালেহিনের রিপোর্ট। 2 মামলায় কারাগারে যাওয়ার আগে সবশেষ 2018 সালের ফেব্রুয়ারির শুরুতে রাজনীতির মাঠে দেখা গিয়েছিল বেগম খালেদা জিয়াকে। এরপর পট পরিবর্তন, নানা ঘটনা আর অসুস্থতায় রাজনীতির মাঠ থেকে অনেকটা আড়ালে বিএনপি চেয়ারপারসন। আওয়ামী লীগ সরকারের পতনের পর আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণায় আলোচনায় আসছে ভোটে অংশ নেবে কি বিএনপি নেত্রী। সময় সংবাদকে বিএনপি মহাসচিব জানান, সবকিছুই নির্ভর করছে বেগম জিয়ার সুস্থতা ও ইচ্ছার উপর। এটা নির্ভর করবে তার স্বাস্থ্যের উপরে। যদি তার স্বাস্থ্য ভালো থাকে তাহলে নিশ্চয়ই তিনি অংশ নেবেন, আর যদি ভালো না থাকে, ডাক্তারদের অনুমতি না থাকে, তাহলে কীভাবে অংশ নেবেন। রাজনীতির মাঠে বিএনপি নেত্রীর অনুপস্থিতিতে 2018 সাল থেকেই দলের হাল ধরেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলটি ভোটে জয়ী হলে কে হবেন প্রধানমন্ত্রী এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল জানান, শারীরিকভাবে সুস্থ বোধ করলে প্রধানমন্ত্রী হবেন বেগম খালেদা জিয়া, না হলে তারেক রহমানের আস্থা দলের। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি নির্বাচনে অংশ নিতে পারেন এবং উনি নিজে মনে করেন যে শি ইজ ফিট টু বিকাম দ্য প্রাইম মিনিস্টার, দেন শি উইল বিকাম দ্য প্রাইম মিনিস্টার। আর যদি সেটা না হয় তাহলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি হবেন আমাদের প্রধানমন্ত্রী। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। দলের নির্বাচনী ইশতেহার প্রসঙ্গে বিএনপি মহাসচিব জানান, রাষ্ট্র মেরামতের 31 দফা বাস্তবায়নে হবে তাদের অঙ্গীকার। দেশের ভঙ্গুর অর্থনীতিকে শক্ত অবস্থানে নেওয়াই হবে বিএনপির প্রধান কাজ। ইশতেহারের উপর কাজ হচ্ছে, আমাদের কাজ শুরু করেছি আমরা। ইশতেহারে অনেক কিছু থাকে, তার মধ্যে 31 দফাটা তো মূল থাকবে। দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, সেই সঙ্গে আপনার অর্থনৈতিক বিষয়টাও আপনার অত্যন্ত গুরুত্ব পাবে। কারণ আমরা তো একটা ইকোনমিক ক্রাইসিস আওয়ামী করে দিয়ে গেছে, এটা খুব ভয়াবহ রকমের। সেই জিনিসগুলো যেন না ঘটে, সেটা তার যে আপনার সেফটি, সিকিউরিটি, এই জিনিসগুলোকে আমাদেরকে আমরা অবশ্যই সেটাকে আমরা দেখবো যে আপনার আমাদের ইশতেহারের মধ্যে সেটা আমরা চাইব যে অর্থনৈতিক আপনার যে লুটপাট হয়েছে সেটাকে বন্ধ করার রাস্তা থাকবে। তফসিলের আগে বা পরে নয়, কয়েকটি সমস্যা দূর হলে শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন বলেও জানান বিএনপি মহাসচিব। খুব দ্রুতই ফিরবেন। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বিএনপির আপত্তির পরও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান আদেশ জারি করতে যাচ্ছে সরকার। 2-1 দিনের মধ্যে এ সংক্রান্ত সুপারিশ সরকারের কাছে জমা দেবে কমিশন। বদিউল আলম মজুমদার বলছেন, সংবিধান আদেশ বা জুলাই জাতীয় সনদ নামে আদেশ সুপারিশ করবেন তারা। জামায়াত এনসিপি পক্ষে অবস্থান নিলেও বিএনপি বলছে, সংসদের অধিকার খর্ব হয় এমন সিদ্ধান্ত মানবে না দলটি। হাসান ওয়ালির প্রতিবেদন। নানা নাটকীয়তার পর 17 অক্টোবর সই হয়েছে জুলাই সনদ। বিএনপি জামায়াত সহ অধিকাংশ দল অংশ নিলেও আইনি ভিত্তি স্পষ্ট না হওয়ায় সই করেনি এনসিপি। এরপর থেকেই বিশেষজ্ঞ প্যানেলের সঙ্গে পরামর্শে বাস্তবায়নের খসড়া তৈরি করছে ঐকমত্য কমিশন। সনদের আইনি ভিত্তি দিতে আদেশ নাকি অধ্যাদেশ, গণভোটের সময় নোট অফ ডিসেন্টের ভাগ্য নির্ধারণে চলছে সিরিজ বৈঠক। বিশেষজ্ঞদের পরামর্শ আমলে নিয়ে সংবিধান আদেশ বা জুলাই জাতীয় সনদ আদেশ জারির চিন্তা সরকারের। এ সংক্রান্ত সুপারিশ জমা দেওয়ার কথা বলছেন কমিশনের এই সদস্য। বিশেষজ্ঞদের মতামত মোটামুটি গৃহীত হয়েছে। দুটো অপশন,
সংবিধান আদেশ কিংবা যে জুলাই জাতীয় সনদ 2025 আদেশ, এই দুটোর ব্যাপারে যে কোনো একটা হতে পারে এবং আমার মনে হয় না তাদের মধ্যে ব্যাপারের মতো পার্থক্য আছে। জামায়াত ও এনসিপির দাবি, আওয়ামী লীগ মনোনীত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নয়, আদেশ জারি করবে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে বাস্তবায়ন প্রক্রিয়া ঠিক হলে চলতি সপ্তাহে সই করবে এনসিপি। কিভাবে বাস্তবায়ন করবেন তার রূপরেখাটা কিরকম এটা দেখতে হবে, না দেখে আমরা এটা স্বাক্ষর করতে পারি না। আমরা চাই যে প্রধান উপদেষ্টা জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা তিনি জারি করবেন। জনগণ অনুমোদন করলো মানে পুরো সনদটাই অনুমোদন করলো, নোট অফ ডিসেন্টগুলো সেক্ষেত্রে প্রাধান্য পাবেন। বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যে ধোঁয়াটা তৈরি হয়েছে, এটির সলিউশন হলো আদেশ। গণ অভ্যুত্থানের পক্ষ থেকে যে সরকার এই আদেশটা জারি করবেন, এটাই হবে সবচাইতে কনস্টিটিউশনালি সাউন্ড পদক্ষেপ। তবে আদেশ দিলে সংসদের অধিকার খর্ব করা হবে বলে মনে করে বিএনপি। অধ্যাদেশ ছাড়া অন্য কোনো উপায় না মানার ঘোষণা দলটির। সাংবিধানিক আদেশ দেওয়া হচ্ছে পার্লামেন্টের রাইটটাকে খর্ব করা, অ্যান্ড পার্লামেন্ট ইজ সভরেন। তুমি সভরেন রাইট তো তোমার খর্ব করার কোনো অধিকার নাই, কারোই নাই তোমার। সংবিধান আদেশ দেওয়া মানে তো সভরেন রাইটটাকে তুমি খণ্ডিত করছো, সেটা বিএনপি মানে নেই, মানবেও না। রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ মনে করেন, মতভিন্নতা থাকলেও এগিয়ে যেতে হবে দলগুলোকে। বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কমিশনকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ তার। কামড়াকামড়ি করবেই, কিন্তু যেটা হলো এগিয়ে যেতে হবে। দলের কথা মতো সবসময় চলতে পারবেন না, আবার দলকে বাদ দিয়েও যেতে পারবেন না। একটা মাঝামাঝি রাস্তায় যেতে হবে। যখন আপনার সিদ্ধান্ত নেওয়ার সময় আসবে তখন আপনি নিয়ে ফেলতে হবে। এদিকে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সমাধানে পৌঁছাতে তৃতীয় দফায় বাড়ানো ঐকমত্য কমিশনের মেয়াদ 31 অক্টোবর শেষ হবে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক পদ থেকে নাসির উদ্দিন পাটোয়ারির পদত্যাগের গুঞ্জন সত্য নয় বলে জানিয়েছে দলটি। শুক্রবার মধ্যরাতে নাসির উদ্দিন পাটোয়ারি এনসিপি থেকে পদত্যাগ করেছেন এমন গুঞ্জনের পর দলটির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত জানান, পাটোয়ারি তাদের সঙ্গেই আছেন। এছাড়া মুখ্য সমন্বয়ক হিসেবে বিভিন্ন উইংয়ের দায়িত্ব পালন করা এ নেতার দল থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি সঠিক নয় বলেও জানান তিনি। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে দেশি বিদেশি কোনো চাপ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে মাগুরায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। প্রেস সচিব বলেন, বাংলাদেশকে শেখ পরিবারের জমিদারি বানিয়েছিল শেখ হাসিনা। ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের জন্য জুলাইয়ের আত্মদানকারীর চূড়ান্ত রূপ পাবে বলেও মন্তব্য করেন প্রেস সচিব। আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না, কোনো ধরনের কোনো চাপ নাই, এতে দেশি বিদেশি কোনো ধরনের কোনো চাপ নাই। আমাদেরকে কেউ বলছেন না যে ওদেরকে ইলেকশনে ইলেকটোরাল প্রসেসে ফিরিয়ে আনো। শেখ হাসিনা পুরো বাংলাদেশকে বানিয়েছিল শেখ পরিবারের জমিদারি। আমরা সেই জায়গা থেকে এই যে জুলাই যারা আত্মদান করলেন তারা দেশকে আবার নতুন একটা ডেমোক্রেটিক দেশে পরিণত করেছেন। সামনে ইলেকশন হবে এবং সেটার একটা চূড়ান্ত রূপ পাবে এই ইলেকশন, ফেব্রুয়ারি ইলেকশনে। রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্ট অফিসের আশপাশে দর্জি ও ফটোকপির দোকানের আড়ালে গড়ে উঠেছে মিনি পাসপোর্ট অফিস। সহজে কাজ করে দেওয়ার প্রলোভনে দ্বিগুণ তিনগুণ অর্থে পাসপোর্ট করিয়ে দিচ্ছে একাধিক চক্র। এজন্য বিভিন্ন সরকারি কর্মকর্তার সিল স্বাক্ষর নকল করে কাগজপত্র সত্যায়িত করা হচ্ছে। সম্প্রতি ৮৬টি পাসপোর্ট সহ একজনকে গ্রেফতারের পর র্যাব জানিয়েছে, চক্রের সঙ্গে পাসপোর্ট অফিসের কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। মাসুদুর রহমানের রিপোর্ট। রাজধানীর তালতলার মহিনুদ্দিন টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স দেখে এটি দর্জির দোকান মনে হলেও এটির ভেতরে ছিল অন্য কিছু। সম্প্রতি র্যাব এটির ভেতরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পাসপোর্ট ও তৈরির কাগজপত্র জব্দ করেছে। যে কাগজপত্রগুলো থাকার কথা পাসপোর্ট অফিসে সেগুলো সাজানো ছিল এখানে। র্যাবের অভিযানে সম্প্রতি দর্জির দোকান থেকে উদ্ধার করা হয় ৮৬টি পাসপোর্ট, অর্ধশতাধিক পাসপোর্ট ডেলিভারি স্লিপ, এনআইডি, পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট সহ বিভিন্ন আলামত। বুঝতে পারি না যে তার কাছে এতগুলো থাকবে বা ছিল, পরে শুনে মন খারাপ লাগছে, কিন্তু লাগলে কি করার। নিজে এই জায়গায় ওনার কাছে এতগুলো বই, আমরা অবাক হয়ে গেলাম শোনার পরে এলাকাবাসী, আসলে ওনার কাছে এত বই কেন।
উদ্ধার করা পাসপোর্টের সূত্র ধরে কয়েকজনের সঙ্গে যোগাযোগ করে সময় সংবাদ, জানান ঝক্কি ঝামেলা ছাড়া দ্রুত পাসপোর্ট পেতে দ্বিগুণ থেকে 3 গুণ অর্থ পরিশোধ করে এখন বিপদে তারা। আপনার ডেলিভারি স্লিপটা কোথায়? স্লিপটা তো যার কাছে দিয়েছি ওনার কাছে। অসহায় হয়ে আর কি, এই কারণে আমি দিতে চাইছিলাম। এখন যদি কোনো সমস্যা হয় যোগাযোগ করুন কিভাবে? এখন ব্যস্ত ছিলাম তো, আমি দিয়েছিলাম। কার কাছে বানাইতে দিয়েছিলেন পাসপোর্ট? নোটিশ। এবার যোগাযোগের চেষ্টা করা হয় কাগজপত্র সত্যায়িত করা প্রথম শ্রেণীর কর্মকর্তাদের সঙ্গেও। পঙ্গু হাসপাতালে গিয়ে দেখা যায় সিলে ব্যবহৃত নামের কোনো চিকিৎসকই এখানে নেই। জাতীয় চক্ষু বিজ্ঞান চিকিৎসকের সিলটিও ভুয়া। র্যাব বলছে পাসপোর্ট অফিসের আশপাশে দর্জির দোকান, ফটোকপির দোকান সহ বিভিন্ন দোকানের আড়ালে পাসপোর্ট করিয়ে দিচ্ছে চক্রটি। এজন্য জাল সিল কাগজপত্র ব্যবহার করছে তারা। একটা অফিস তল্লাশি করি মালিকের উপস্থিতিতে, সেখানে আমরা অনেক ধরনের কাগজপত্র যেগুলো অবৈধ কাজে ব্যবহার করা হয়, শিক্ষা সনদ, তারপরে এনআইডি পাসপোর্ট, অরিজিনাল পাসপোর্ট, তারপরে আপনার শিক্ষা সনদ, এগুলো আমরা জব্দ করি। গ্রেপ্তার মহিনুদ্দিন ও পলাতক মোহাম্মদ লতিফ এই চক্রের হোতা। দীর্ঘদিন ধরেই এ কাজ করে আসছে তারা। চক্রের সঙ্গে পাসপোর্ট অফিসের কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশ খুঁজছে র্যাব। এটার একটা প্যাকেজ আছে, যত টাকা তত সহজীকরণের কথা বলে তাদেরকে অধিকতরের টাকা নিয়ে নেয় এবং তারা সরকারি সেবাটাকে বিঘ্নিত করে প্যারালাল একটা অফিস খুলে তারা সহজ সরল মানুষদেরকে, যারা সেবা প্রত্যাশী, তাদেরকে প্রতারণা করে আসছে। সহজে পাসপোর্ট পেতে গিয়ে বিপদে পড়া থেকে বাঁচতে দালাল চক্রে শরণাপন্ন হওয়া থেকে বিরত থাকার আহ্বান র্যাবের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ডিটেনশনে আটকে রেখে করা হয় নির্যাতন সহ নানা হয়রানি। লিবিয়া থেকে দেশে ফিরলেন ভুক্তভোগী আরও 309 বাংলাদেশি। সকাল 9:30টায় তাদের বহনকারী ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। বাংলাদেশ দূতাবাস এবং লিবিয়া সরকারের সহযোগিতায় দেশে ফেরেন ভুক্তভোগীরা। তারা জানান নির্যাতনের পাশাপাশি পাসপোর্ট আটকে রাখায় বৈধতা হারিয়েছেন অনেকেই। প্রত্যেকেই দেশে ফিরে তিক্ত অভিজ্ঞতা জানান। আবেগ আপ্লুত হয়ে পড়েন স্বজন ও পরিবারের সদস্যরা। আগামী 30 অক্টোবর মিসরাতা ও ত্রিপলি থেকে নিবন্ধিতদের মধ্যে আরও 3 শতাধিক বাংলাদেশিকে ফেরাতে কাজ করছে দূতাবাস। এম্বাসির মাধ্যমে ছাড়া পাইছি, 20 লাখ টাকা দিয়ে ছাড়ছে। তারপর এম্বাসির লগে যোগাযোগ করছি, এম্বাসি তারপর আউটপাস কেটে আমাদের পাঠিয়ে দিচ্ছে। আমি আসলাম 27 বছর আসলাম, এরপরে কত ধর্মালে খাইছি, মাইটের খাইছি। 3 বছর নয় 10 মাস যাওয়া হলো। যাওয়ার পরে তো বহুদিন ধরে চেষ্টা করতে আসবো, টিকিট পাইতেছি না, এখন পাইছি, এই জন্য ফ্রি টিকিট আয়া পড়ছি। আরও বিস্তারিত জানাতে এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী আলামিন তুষার। সরাসরি যাচ্ছি তার কাছে। প্রায় 9:30টার দিকে যেই লিবিয়া থেকে যেই আসলে চার্টার্ড ফ্লাইটটি আসার কথা ছিল সেটি কিন্তু অবতরণ করে। যদিও 11টার পর থেকে আমরা যারা আসলে লিবিয়া ফেরত যারা রয়েছেন তাদেরকে আমরা ধীরে ধীরে বিমানবন্দর থেকে বের হতে দেখেছি এবং তাদের সঙ্গে যখন আমরা কথা বলছিলাম তখন কিন্তু তারা বারবার তাদের যে সেখানকার তিক্ত অভিজ্ঞতা, সেই তিক্ত অভিজ্ঞতা তারা আসলে বর্ণনা করছিলেন, যে লিবিয়ার বর্তমান পরিস্থিতি তাদের মুখে শোনা যাচ্ছিল। এবং আমরা কিছু আবেগঘন মুহূর্ত দেখেছি যে যারা আসলে মুক্তিপণের পরবর্তীতে মুক্তিপণ দিয়ে আসলে ছাড়া পেয়েছেন তাদের কাছে তাদের পরিবারের সদস্যরা। দর্শক আপনারা নিশ্চয়ই এখন দেখতে পাচ্ছেন এই যে প্রায় 2-3 জনের যারা আসলে এখন বেরোচ্ছেন, তারা কিন্তু লিবিয়া ফেরতেই কিন্তু তারা এসেছেন এবং বিভিন্নভাবে তারা এসেছেন সেই দেশ থেকে। কেউ কাজ করেছেন, কেউ ডিটেনশন সেন্টারে ছিলেন, কেউ ডিটেনশন সেন্টারে থাকার পরে কাজ করার পরবর্তী সময়ে কিন্তু তারা আবার সেটা রয়েছেন। আমরা এরকম কিন্তু দেখেছি। এছাড়া আমরা যারা গণমাধ্যম কর্মীরা রয়েছে এবং আত্মীয় স্বজন যারা রয়েছেন তারা তাদের সঙ্গে তারা যখন কথা বলছিলেন তারা কিন্তু বারবার করে তাদের সেই সময়কার অভিজ্ঞতা বলছেন। একজনের সঙ্গে আমাদের কথা হচ্ছিল, তিনি বলছিলেন যে তিনি সেই যে সেখানকার যে মাফিয়া চক্র, সেই গাড়িতে আসলে তাকে আসলে তুলে নেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে তিনি আসলে সেখান থেকে বাঁচার জন্য চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে নেমেছেন, এরকম আমাদেরকে বলছিলেন। আরও একজন বলছিলেন যে তাদের যে থাকার জায়গা সেখান থেকে গুলি করে তালা ভেঙে তাদের সেইখান থেকে তাদের যে যারা রয়েছেন তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয় এবং তারপরে 7 জনকে ধরে নিয়ে যাওয়ার পরে 70 লাখ টাকা দাবি করা হয় এবং তাদের প্রত্যেকের পরিবার 10 লাখ টাকা করে পাঠানোর পরেই তারা আসলে মুক্তি পেয়েছেন। তাদের মধ্যে একজনের সঙ্গে আমাদের কথা হচ্ছিল এবং তার পরিবার যখন এখানে আসেন তার পরিবার বলছিল একদম সবাই বেশ কান্নাকাটি করছিলেন যে অবশেষে যে তাদের পরিবারের সদস্য তাদের ভাইকে ফিরে পাবেন এমনটা তারা আশা করেননি। সেই সার্বিক পরিস্থিতি জায়গা থেকে
কিন্তু তারা বলছিলেন, এবং আমরা যখনই আসলে যাদেরকে আমরা এখানে আসতে দেখছি প্রত্যেকের মুখেই কিন্তু সেই চাপা ভয়টা কিন্তু কাজ করছে, এবং যদিও স্বস্তি কাজ করছে একই সঙ্গে সেই ভয়টাও রয়েছে। আমি যদি আপনাদেরকে জানিয়ে রাখি, প্রথম দফায় কিন্তু এর আগে ফিরেছে, আজকে ছিল দ্বিতীয় দফা, এবং আগামী 30 অক্টোবর আরও 3 শতাধিক লিবিয়া থেকে প্রত্যাবর্তনকারীদের আসলে ফেরানোর প্রক্রিয়া চলছে বলে আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি। তো এই ছিল বিমানবন্দর থেকে আমার কাছে এই ব্যাপারে সবশেষ তথ্য। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী আলামিন তুষার। সময় সংবাদে আরও থাকছে। সড়কে ঝরল 10 প্রাণ। সুনামগঞ্জে বাস খাদে পড়ে প্রাণ গেল মা মেয়ের। নরসিংদীতে বাসের ধাক্কায় অটোরিকশা চালক সহ নিহত 3 জেলায় আরও 5 জনের মৃত্যু। এডিপি বাস্তবায়নে গতি ফিরলেও পিছিয়ে আগের বছরগুলোর তুলনায়। অর্থ বছরের প্রথম 3 মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে 5.09%। এখনও খরচের খাতাই খুলতে পারেনি পররাষ্ট্র, জনপ্রশাসন ও বেসামরিক বিমানসহ 10টি মন্ত্রণালয়। অর্থনীতিবিদরা বলছেন, প্রকল্প বাস্তবায়নে ধীর গতি নেতিবাচক প্রভাব ফেলবে বিনিয়োগ ও কর্মসংস্থানে। MS আরিফিনের রিপোর্ট। অর্থনৈতিক ও রাজনৈতিক নানা সংস্কারের মধ্যে অনেকটাই কচ্ছপ গতিতে চলছে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড, যার প্রতিফলন দেখা যাচ্ছে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবিতে বরাদ্দ দেয়া অর্থ ব্যয়ের হিসাবে। চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিক জুলাই সেপ্টেম্বরে এডিবির অর্থ ব্যয় হয়েছে মোট বরাদ্দের 5.09%, যা আগের গেল অর্থ বছরের একই সময়ে ছিল 4.75%। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ IMEDর সবশেষ প্রতিবেদনে উঠে আসা এই তথ্য কিছুটা আশা জাগালেও সাম্প্রতিক বছরগুলোর তুলনায় তা বেশ কম। IMEDর প্রতিবেদন বলছে, প্রথম 3 মাসে সরকারের মন্ত্রণালয় ও বিভাগগুলো ব্যয় করেছে 12,158 কোটি 57 লাখ টাকা। এর আগে 2024-25 অর্থ বছরে একই সময়ে ব্যয় হয়েছিল 13,215 কোটি 30 লাখ টাকা। টাকার অঙ্কে ব্যয় কমেছে 8%। এই সময়ে মোট বরাদ্দের 29.86% ব্যয় করে সর্বোচ্চ খরচের তালিকায় রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আর 19.07% ব্যয় করে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে রয়েছে দুর্নীতি দমন কমিশন। ব্যয়ের তালিকায় তৃতীয় অবস্থানে আছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, আর 1% খরচ করতে পারেনি পররাষ্ট্র, জনপ্রশাসন, বেসামরিক বিমান সহ 10 মন্ত্রণালয়। অর্থনীতিবিদরা বলছেন, প্রকল্পগুলোকে দুর্নীতি ও রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতেই বাস্তবায়নে দেখা দিয়েছে ধীরগতি, যদিও এর নেতিবাচক প্রভাব পড়বে বিনিয়োগ ও কর্মসংস্থানে। বাংলাদেশের অর্থনীতিতে কিন্তু বিগত কয়েক বছর ধরে বেকার মানুষের সংখ্যা বেড়েই চলেছে, এবং কর্মক্ষম মানুষ কিন্তু এখনো কর্মসংস্থান বাইরে রয়েছে। যদি বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়নের হারটা বাড়ানো যায়, যদি বেশি বেশি প্রকল্প নেওয়া যায়, তাহলে কিন্তু মানুষের কর্মসংস্থান হয়, মানুষের আয় বৃদ্ধি পায়, তখন বেকার মানুষের সংখ্যা কমে যায় এবং দারিদ্র্যের হারও কমে যায়। চলতি অর্থ বছরে 1198টি প্রকল্প বাস্তবায়নে এডিপিতে বরাদ্দ দেওয়া হয়েছে 2,38,695 কোটি টাকা। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কদম রসুল সেতু প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়েছে। এর মাধ্যমে অপেক্ষার অবসান হচ্ছে নারায়ণগঞ্জবাসীর। এরই মধ্যে নদীর পূর্ব পাড়ে বন্দর এলাকায় অধিগ্রহণকৃত জমি অবমুক্ত করে পিলার নির্মাণের জন্য মাটি পরীক্ষার কাজ চলছে। আগামী ডিসেম্বরে সেতু নির্মাণের মূল অবকাঠামোর কাজ শুরুর আশ্বাস কর্তৃপক্ষের। শওকত আলী সৈকতের পাঠানো তথ্য ও আরিফ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। নারায়ণগঞ্জ শহরের 5 নম্বর খেয়াঘাট এলাকা এবং শীতলক্ষ্যা নদীর অপর পাড়ে বন্দর উপজেলার একরামপুর এলাকার মধ্যে সংযোগ স্থাপন করবে কদম রসুল সেতু। 1385 মিটার দৈর্ঘ্যের সেতুটির মূল অংশ থাকবে নদীর ওপর বিশেষ তার দিয়ে ঝুলন্ত অবস্থায়, যার দৈর্ঘ্য হবে 380 মিটার। দুপাশে পথচারীদের চলাচলের জন্য থাকবে ফুটপাতও। বাকি 1500 মিটার দৈর্ঘ্যের অংশে নদীর দুই পাড়ে শহর এবং বন্দরে 26টি পিলারের ওপর 2টি ল্যান্ডিং পয়েন্ট ও সার্ভিস লেন থাকবে। এমন অবকাঠামোর সেতুকে আন্তর্জাতিক ভাষায় বলা হয় কেবল স্টেট ব্রিজ। 2018 সালের 9 অক্টোবর একনেকের সভায় চূড়ান্ত অনুমোদন পায় সেতুটি। 7 বছরে জমি অধিগ্রহণের জটিলতা নিরসন করে চলতি বছরের 17 জুলাই থেকে শুরু হয় অধিগ্রহণকৃত জমি অবমুক্তকরণ। নদীর পূর্ব পাড়ে বন্দরে অবমুক্ত কাজ শেষে বর্তমানে পিলার নির্মাণের জন্য চলছে মাটি পরীক্ষা। 26টি পিলারের মধ্যে শহরে 14টি এবং বন্দরে নির্মাণ হবে 12টি। বন্দরের 12টি পিলারের মাটি পরীক্ষা এরই মধ্যে শেষ হয়েছে। ভাঙার কাজ এবং অধিগ্রহণকৃত জমি
ক্লিয়ার করার কাজ চলমান, ফেন্সিংয়ের কাজ চলমান, সার্ভে ওয়ার্ক এবং সাবসয়েল ইনভেস্টিগেশন যে ওয়ার্ক সেটার কাজ চলমান। বর্ষায় সেতু এবং নদীর পানির স্তরের মধ্যে কমপক্ষে 60 ফুট দূরত্ব থাকবে। এতে বড় আকারের যে কোনো জাহাজ অনায়াসে সেতুর নিচ দিয়ে সব সময় চলাচল করতে পারবে। এই শুধু সেতু না, এটা দুই পারে একটা মিলনের একটা সংযোগস্থল এবং এই সেতুর মাধ্যমে বদলে যাবে পুরো নারায়ণগঞ্জের চিত্র। পুরো পারের যে জনগণ আছে, ওই পাশেরও আছে, নারায়ণগঞ্জের যারা আছে, যাতায়াতে যে কতটা সুবিধা হবে সেটা বলায় প্রকাশ করার মতো না। বন্দরবাসীর স্বপ্নরা পূরণ হইতাছে শীতলক্ষা ব্রিজ হইয়া, কদম রসুল ব্রিজটা হইয়া। কদম রসুল সেতু হবে দেশের সবচেয়ে বড় কেবল স্টেট ব্রিজ। যথাসময়ে প্রকল্পটির নির্মাণ কাজ শেষ করার আশ্বাস এলজিইডির। সেতুটি নির্মাণ শেষে সামাজিক ও অর্থনৈতিক ইতিবাচক পরিবর্তনের আশা সিটি কর্পোরেশনের। এই সেতুটি হচ্ছে একটা এলজিইডির জন্য একটা পায়োনিয়ার প্রজেক্ট, একটা সিগনেচার প্রজেক্ট বলা যায়। এত বড় লং স্ট্রেট কেবল স্টেট ব্রিজ বাংলাদেশে এখনো পর্যন্ত আমরা দেখিনি বা হয়নি। এলজিইডি প্রথম করতে যাচ্ছে। মূল ব্রিজের কাজ যাতে সঠিক সময়ে শেষ করা যায় সেজন্য আমাদের সার্বিক ধরনের প্রস্তুতি রয়েছে। যোগাযোগের ক্ষেত্রে আপনার একটা পরিবর্তন হবে। এইখানে ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক কর্মকাণ্ড আরও সম্প্রসারিত হলে এইটার দুইটা প্রভাব এখানকার স্থানীয় জনসাধারণের উপর পড়বে। এটা জাতীয় অর্থনীতিতে হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কদম রসুল সেতু প্রকল্পের মেয়াদ শেষ হবে 2026 সালের জুনে। ব্যয় ধরা হয়েছে 735 কোটি 18 লাখ টাকা। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। সড়কে ঝরল 10 প্রাণ। সুনামগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে প্রাণ গেল মা ও মেয়ের। আহত হয়েছেন অন্তত 10 জন। পুলিশ জানায়, ভোরে ঢাকা থেকে সুনামগঞ্জ যাওয়ার পথে শান্তিগঞ্জ এলাকায় সেজুতি পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান মা ও 10 বছরের মেয়ে। আহত হন অন্তত 10 যাত্রী। আহতদের সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে পাঠায় পুলিশ। এদিকে নরসিংদীর মাধবদীতে রাতে ইজি বাইককে চাপা দেয় দ্রুত গতির বাস। এতে ঘটনাস্থলে একজন এবং ঢাকা মেডিকেলে নেয়ার পর 2 জনের মৃত্যু হয়। এদিকে ফরিদপুরের ভাঙায় দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকের ধাক্কায় 2 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 5 জন। এছাড়া যশোরে 2 ও বাগেরহাটে সড়কে প্রাণ গেছে একজনের। ঈদগাহ মাঠের দ্বন্দ্ব নিয়ে পাবনায় 2 গোষ্ঠীর সংঘর্ষে নিহত হয়েছেন একজন। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে 2 জনকে। পুলিশ জানায়, গত বছর ঈদগাহ মাঠে নামাজ পড়া নিয়ে ফরিদপুর উপজেলার পুংলি গ্রামে হাজি গোষ্ঠী ও বাদশাহ গোষ্ঠীর মধ্যে বিরোধ শুরু হয়। এর জেরে বৃহস্পতিবার সকালে 2 গোষ্ঠীর মধ্যে ফের উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এ সময় আহত 20 জনকে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে গুরুতর কয়েকজনকে রাজশাহী মেডিকেলে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে গাজ্জালী মুন্সিকে সিরাজগঞ্জ নেয়ার পথে মারা যান তিনি। পুলিশ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের 2টি মামলায় 2 জনকে গ্রেফতার করা হয়েছে। কয়েক সপ্তাহ পর রাজধানীর বাজারে 10 থেকে 20 টাকা কমেছে সবজির দাম। বাজারে আসছে শীতের আগাম সবজি। এতে কয়েক মাস ধরে বেশি দরে বিক্রি হওয়া সবজির দাম কিছুটা কমার আভাস পাওয়া যাচ্ছে। শুক্রবার রাজধানী কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে পটল, ঢেঁড়স, করলা বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা দরে। কাঁচামরিচের দাম কেজি প্রতি 160 আর মাছ ও মুরগি বিক্রি হচ্ছে আগের দামেই। কেজি প্রতি ব্রয়লার বিক্রি হচ্ছে 170 টাকায় ও সোনালী বিক্রি হচ্ছে 280 টাকায়। তবে সাদা ও লাল ডিম ডজন প্রতি 10 টাকা কমে বিক্রি হচ্ছে। এদিকে তেলের দাম লিটার প্রতি বেড়েছে 5 টাকা। কিছু কিছু সবজি যেগুলি নতুন আছে ওগুলি অনেক দাম, আর যেগুলি নর্মাল আগের সবজি সেগুলি মোটামুটি একটু রিজনেবল আছে। আমাদের দেশে উৎপাদিত মাছের দাম আমরা যেভাবে পাওয়ার কথা সেভাবে পাচ্ছি না, তার চেয়ে বেশি। মা ইলিশ সংরক্ষণ অভিযানে এ যাবৎকালের সবচেয়ে বেশি হামলার অভিযোগ উঠেছে। বরিশালে জেলেদের সঙ্গে আভিযানিক দলের অর্ধশত সংঘর্ষে আহতের সংখ্যা শতাধিক। আটক হয়েছেন প্রায় 700 জেলে। মৎস্য বিভাগ বলছে, অস্ত্র নিয়ে বছর নদী দাপিয়ে বেড়ানোর চেষ্টা চালিয়েছে অসাধু ব্যবসায়ীরা। আর জেলেদের দাবি, আগাম খাদ্য সহায়তা না পাওয়ায় নদীতে নেমেছেন তারা। সুজয় দাসের ক্যামেরায় অপূর্ব রিপোর্ট।
প্রথমবারের মতো নদীতে ড্রোন নজরদারি করা হয়, জলকামান ব্যবহার করা হয় মাছ শিকারীদের দমাতে। সিনেমার মতোই যেন ভয়াবহ দৃশ্য দেখা যায় জেলে আর আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে। মাইলি সংরক্ষণে 22 দিনের নিষেধাজ্ঞা সফলে নিয়মিত অভিযান হয়, তবুও বিভিন্ন নদীতে দেখা যায় শত শত মাছ ধরার নৌকা, ট্রলার। বরিশালে অভিযানে প্রায় অর্ধশত সংঘর্ষের ঘটনা ঘটে। এর মধ্যে ইলিশের হটস্পট মেঘনাতেই ঘটে 20টি সংঘর্ষ। মৎস্য কর্মকর্তারা জানিয়েছেন সশস্ত্রভাবে মাছ শিকার করেছে অনেকে। অভিযানে তারা হামলার শিকার হন। নৌপুলিশ, কোস্টগার্ড, আনসার ও জেলে মিলে আহতের সংখ্যা শতাধিক। আমাদের টিম বারবার তাদের দ্বারা আক্রান্ত হয়েছে এবং তারা যে কোনো উপায়ে মারমুখী ভূমিকায় এসে এখানে ইলিশ ধরবেই এরকম মনে হয় তারা একটা ধনু ভাঙা পণ করেছে। এদিকে জেলেদের দাবি নিষেধাজ্ঞার সময় সরকারের দেয়া মাত্র 25 কেজি চালে সংসার চলে না। আছে স্থানীয় প্রভাবশালী অসাধু ব্যবসায়ীদের কারসাজিও। পর্যবেক্ষকদের তাগিদ, মাইলি সুরক্ষায় আগামীতে দরকার সরকারের সমন্বিত উদ্যোগ। 25 কেজি চাল দেয় আমাদের হয় না দেখি আমরা নদীতে নেমে জাল ভাই। আমার মায়ের ছেলে অসুখ বিসুখ হইলে ডাক্তার টাকা পাবো, ডাক্তার দেয় দিতে পারি না। আমরা না খাইয়া থাকি মানে এই দুঃখটা যে কিভাবে যাইব আল্লাহ বিনে কেউ জানে না। নদীতে গেলে গুলি করে, পিডায়, মারে, মহিলাকেও পিডায়। খাদ্য সহায়তার বাইরে অন্যান্য খরচের জন্য আর্থিক সহায়তা দেয়া এবং সাথে সাথে তাদেরকে নিয়ে একটা মোটিভেশনাল অ্যাপ্রোচ করা যে কি করে আমরা এটা দেশের জাতীয় স্বার্থে আমরা এটা রক্ষা করছি, সেই অ্যাপ্রোচটা যদি আমাদেরকে দেয়া যায় এবং আর্থিক নিরাপত্তা যদি দেয়া যায় তাহলে আমার এই সাংঘর্ষিক অবস্থাটা তৈরি হবে না বলে আমি মনে করি। এবারের 22 দিনে নিষেধাজ্ঞাকালীন বিভাগে 650-র বেশি জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। জব্দ করা হয় 112 লাখ মিটার জাল। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। সময় সংবাদে আরও থাকছে। ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি বাড়ালেন লিওনেল মেসি। ফ্লোরিডার ক্লাবটিতে থাকবেন আরও 2 বছর। লিওর পেশাদারিত্বের প্রশংসায় ডেভিড বেকহাম। গ্যাসের অভাবে গত 4 মাস ধরে উৎপাদন বন্ধ নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে। 3 বছর ধরে অচল অবস্থায় থাকায় পর্যায়ক্রমে কেন্দ্রের সবকটি ইউনিটই বন্ধ হয়ে গেছে। সংশ্লিষ্টরা বলছেন, কেন্দ্রটি চালু করতে মনোহরদী থেকে বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত তিতাসের আলাদা একটি গ্যাস লাইন নির্মাণের প্রকল্প অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আশিকুর রহমান এলপিআর পাঠানো তথ্য ও মাহমুদুল হাসান মাহফুজের ছবি নিয়ে রিপোর্ট। নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র 1974 সালে উৎপাদনে আসে। বিদ্যুৎ কেন্দ্রের 1, 2 ও 6 নম্বর ইউনিটের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় অনেক আগেই কর্তৃপক্ষ স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করে। বর্তমানে 3 নম্বর ইউনিটটিও রক্ষণাবেক্ষণের কারণে সাময়িক বন্ধ রয়েছে। সবশেষ 4, 5 ও 7 নম্বর ইউনিট পুরোপুরি সচল থাকলেও গ্যাস সরবরাহ না থাকায় বর্তমানে উৎপাদন বন্ধ। শ্রমিক কর্মচারীরা বলছেন, বিদ্যুৎ কেন্দ্রের জন্য বরাদ্দের গ্যাস পাশের ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানায় স্থানান্তরিত করায় সৃষ্টি হয়েছে এই অচলাবস্থা। উৎপাদন বন্ধ থাকায় কারখানা যন্ত্রাংশ নষ্ট হওয়ার পাশাপাশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিষ্ঠানটির শ্রমিক কর্মচারীরা। জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে না অন্তত 1380 মেগাওয়াট বিদ্যুৎ। শুধুমাত্র গ্যাসের কারণে টোটাল এই 7টা ইউনিটই টোটাল বন্ধ। গত 3 মাস যাবত আমাদের এই বিদ্যুৎ কেন্দ্রটা উৎপাদন শূন্য হয়ে আছে শুধুমাত্র জ্বালানির জন্য। দীর্ঘদিন যদি প্ল্যান্ট বন্ধ থাকে তাহলে আস্তে আস্তে যান্ত্রিক প্রক্রিয়ায় অনেক ব্যত্যয় ঘটে। বিদ্যুৎ উপদেষ্টা ওনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, ওনারা যেন আমাদের বিদ্যুৎ কেন্দ্রটি সচল করে এই নতুন গ্যাস লাইন দিয়ে। সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি এই গ্যাসের জন্য। আর এই গ্যাস কেন আমরা পাচ্ছি না হঠাৎ করে? সকালে গ্যাস দিলে আমরা দুপুরের মধ্যে আমাদের 3-4টা প্ল্যান্ট আমরা চালাতে পারবো। কারখানা কর্তৃপক্ষ বলছে, কেন্দ্রটি চালু করতে মনোহরদী থেকে বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত তিতাসের আলাদা একটি গ্যাস লাইন নির্মাণের প্রকল্প অনুমোদনের জন্য পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। এটাকে চালাতে প্রয়োজন আমাদের পর্যাপ্ত গ্যাস, যতটুকু গ্যাসের প্রয়োজন ততটুকু আমরা যদি তুলতে চাই তাহলে আমরা পুরো দমে এটাকে হচ্ছে যে 1380 মেগাওয়াট নিয়ে যেতে পারবো এবং ঘোড়াশাল হাবের যে ঐতিহ্য সেটা আমরা ফিরে পাবো বলে আমি আশা করি। ডেডিকেটেড লাইন অর্থাৎ 24 ইঞ্চি ডায়ামিটার একটা ডেডিকেটেড লাইন, যা মনোহরদী থেকে আমাদের ঘোড়াশাল পর্যন্ত 23 কিলোমিটার ডিস্টেন্স। এটার জন্য হচ্ছে যে ফিজিবিলিটি স্টাডি অলরেডি হয়ে গেছে এবং এটা জ্বালানি মন্ত্রণালয়ে আছে। এগুলো অনুমোদিত প্রাপ্তি সাপেক্ষে যদি এই ডেডিকেটেড লাইনটা পাওয়া যায়
তাহলে আশা করি যে আমরা ঘোড়াচাল বিদ্যুৎ কেন্দ্রে পুনরুদ্ধার ফিরে যাব এবং পূর্ণ ক্ষমতা চালাতে পারবো বলে আমি আশা করি। কারখানা কর্তৃপক্ষের তথ্য মতে প্রস্তাবিত গ্যাসের সঞ্চালন লাইনের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 550 কোটি টাকা। সময় সংবাদ, নরসিংদী। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। সাপ্তাহিক ছুটির দিনে পর্যটন শহর কক্সবাজারে ভিড় বেড়েছে ভ্রমণ পিপাসুদের। উত্তাল সমুদ্রে আনন্দে মেতেছেন তারা। বিস্তারিত জানাতে সৈকতের সুগন্ধ পয়েন্টে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, সৈকত শহর কক্সবাজারে মানুষের ঢল। যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, সেই সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকে লক্ষ্য করছি সৈকতের প্রতিটি পয়েন্টে মানুষের যে সমাগম সেটি কিন্তু বেলা বাড়ছে, মানুষের সমাগম বাড়ছে। আমরা সৈকতের লাবণী, সুগন্ধা এবং কলাতলি এই তিনটি পয়েন্টেই কিন্তু লক্ষ্য করছি হাজার হাজার মানুষ যারা সমুদ্রের যে নোনা জল, সেই নোনা জলে যেমন আনন্দ করছে, ঠিক তেমনি বালিয়াড়িতেও মেতে রয়েছেন আনন্দে। বিশেষ করে বালিয়াড়িতে ঘোড়ার পিঠে কিংবা বিচ বাইক কিংবা যে ছবি তোলা থেকে শুরু করে এসব আনন্দ ঘন মুহূর্ত কাটাচ্ছে পর্যটকরা। অন্যদিকে সমুদ্রের যে নোনা জল, সেই নোনা জলে কিন্তু বিচ বাইক এবং যে টিউব রয়েছে সেই টিউব নিয়ে কিন্তু তারা আনন্দে সমুদ্র স্নান করে মেতে রয়েছেন। তবে বিশেষ করে বলতে হয় আজকে আবহাওয়া পরিস্থিতি কিছুটা ভিন্ন। একদিকে সাগরের যে ঢেউর তীব্রতা সেটি যেমন বেড়েছে, ঠিক তেমনি রোদের তীব্রতাও অনেক বেশি, যার কারণে এই তীব্র গরমে নোনা জলে যেমন পর্যটকরা প্রশান্তি নিচ্ছে, ঠিক তেমনি আমরা লক্ষ্য করছি কীটকট বসেও কিন্তু সমুদ্র উপভোগ করছে। আরেকটি বিষয় হচ্ছে যেহেতু সামনে শীত মৌসুম শুরু হচ্ছে, সেক্ষেত্রে আমরা লক্ষ্য করছি প্রতি সপ্তাহে মানুষজনের সমাগম বাড়ছে এবং পর্যটক ব্যবসায়ীরা যেটি বলছে নভেম্বর থেকে পর্যটকের সমাগম আরও বেশি বাড়বে। যেহেতু সেন্ট মার্টিনও খুলে দেওয়া হবে আগামী 3 মাস, যে নভেম্বরে কিন্তু সেন্ট মার্টিনে দিনে গিয়ে দিনে যে চলে আসা পর্যটকদের সেই কার্যক্রমটি শুরু হবে এবং ডিসেম্বর এবং জানুয়ারি রাত্রি যাপনের যে সুযোগ সুবিধা সেটি থাকবে। তবে 12টি নির্দেশনা মানতে হবে সেন্ট মার্টিন ভ্রমণের ক্ষেত্রে। এটি যে জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সেটি নির্দেশনা এরই মধ্যে দিয়ে দিয়েছে, এরই মধ্যে কার্যক্রম চলছে, যার কারণে পর্যটকরা আরও বেশি ছুটে আসবে এবং সেন্ট মার্টিন যাবে এবং কক্সবাজার উপভোগ করবে, সেটি বলছে পর্যটন ব্যবসায়ীরা। আমরা লক্ষ্য করছি যেহেতু আজকে সাপ্তাহিক ছুটির দিনে বিপুল সংখ্যক পর্যটক ছুটে এসেছে, সেক্ষেত্রে তাদের নিরাপত্তায় এখানকার লাইফগার্ড কর্মী থেকে শুরু করে বিচ কর্মী এবং ট্যুরিস্ট পুলিশ সবাই একযোগে পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে। আমরা লক্ষ্য করছি লাইফগার্ড কর্মীরা যেমন 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা করেছে, ঠিক তেমনি বালিয়াড়িতে ট্যুরিস্ট পুলিশ অবস্থান নিয়েছে। আবার বক্সে যে কয়েকটি বক্স আছে সেখানে জেলা প্রশাসনের লোকজন বসে রয়েছে, তারা পর্যটকরা হয়রানির যে কোনো অভিযোগ করলে সাথে সাথে ব্যবস্থা নিচ্ছেন, সেই পদক্ষেপগুলো আমরা লক্ষ্য করছি। তবে এখানে পর্যটকরা কিছুটা বিব্রতকর অবস্থায় পড়েছে, যেহেতু সমুদ্র সৈকতের প্রবেশদ্বারগুলোতে হকারদের উপদ্রব বেড়েছে, সেটি নিয়ে তারা কিছুটা বিব্রত অবস্থায় রয়েছেন বলে বলছেন। কিছুক্ষণ পর পর হকার এসে তাদেরকে সমস্যা করছে আনন্দের, সেই বিষয়টি যাতে পদক্ষেপ নেয় জেলা প্রশাসন এবং বিচ কর্মী থেকে শুরু করে ট্যুরিস্ট পুলিশ, সেই দাবিটি পর্যটকরা করছেন। তো এ ছিল আমার কাছে সৈকত থেকে সবশেষ। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধ পয়েন্ট থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। দেখছেন সময় সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ, ভারতের অন্ধ্রপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত 20 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 15 জন। পুলিশ জানায় মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর আগুন ধরে যায় যাত্রীবাহী বাসে, মুহূর্তেই পুড়ে যায় শীতাতপ নিয়ন্ত্রিত বাসটি। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও রাজ্য মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। স্থানীয় সময় শুক্রবার ভোরে ভারতের অন্ধ্রপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে একটি যাত্রীবাহী বাস। এ ঘটনায় হতাহত হন অনেকে। পুলিশ জানায় হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরুগামী শীতাতপ নিয়ন্ত্রিত বাস একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে, মুহূর্তেই আগুন ধরে যায় পুরো বাসে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা। স্থানীয় বাসিন্দারাও আগুনে দগ্ধদের উদ্ধারে এগিয়ে আসেন। আহতদের কুর্নুল সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কুর্নুল জেলা প্রশাসন জানায় বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মৃতদের মধ্যে কয়েকজনের পরিচয় নিশ্চিত করা গেছে, বাকিদের শনাক্তে ফরেনসিক দল কাজ করছে। বাসটিতে মোট 44 জন যাত্রী ছিলেন। পুলিশের ধারণা বাস চালকের গাফিলতি ও জ্বালানি লিকেজ থেকেই দুর্ঘটনার সূত্রপাত।
এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অন্ধ্রপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। একই সঙ্গে হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণাও দেন তিনি। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। গাজা ইস্যুতে আন্তর্জাতিক মহলের চাপের মধ্যে অধিকৃত পশ্চিম তীরকে সংযুক্ত করতে ইসরায়েলি পার্লামেন্টে একটি বিলে প্রাথমিক অনুমোদনে ক্ষেপেছে বিভিন্ন দেশ। ইসরায়েল এমন পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্রের সব ধরনের সমর্থন হারাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেল আবিবের এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে হামাস। কড়া সমালোচনা করে বিবৃতি দিয়েছে সৌদি আরব, মিশর, কাতার, তুরস্ক সহ অন্তত 14টি দেশ। স্থানীয় সময় বুধবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করা ও ইহুদি বসতি সম্প্রসারণ সংক্রান্ত দুটি বিলে প্রাথমিকভাবে অনুমোদন দেয়া হয়। 120 সদস্যের নেসেটে 25-24 ভোটে পাশ হয় বিলটি। আইন হিসেবে কার্যকর হওয়ার আগে মোট 4 ধাপের ভোটাভুটির প্রথম ধাপ ছিল এটি। নেসেটের এক বিবৃতিতে বলা হয়, পশ্চিম তীরে জুডিয়া ও সামারিয়া অঞ্চলে ইসরায়েল রাষ্ট্রের সার্বভৌমত্ব প্রয়োগ করার জন্য প্রাথমিকভাবে বিলটির অনুমোদন দেয়া হয়েছে, যা পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটিতে আরও আলোচনা করা হবে। তবে ইসরায়েল পশ্চিম তীর সংযুক্ত করার পথে হাঁটলে দেশটি যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টাইম ম্যাগাজিনে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। এ সময় ইসরায়েল এমন কিছু করবে না বলেও আশা প্রকাশ করতে দেখা যায় তাকে। ইসরায়েলের পার্লামেন্টে পশ্চিম তীর সংযুক্তির বিষয়ে প্রতীকী ভোটের সমালোচনা করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এটি ট্রাম্পের প্রশাসনের নীতিবিরোধী বলেও মন্তব্য করেন তিনি। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ভূখণ্ড দখল করা নিয়ে ইসরায়েলকে সতর্ক করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। নেসেটে গৃহীত পদক্ষেপ এবং পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের নৃশংসতা গাজা শান্তি চুক্তির জন্য হুমকি বলেও মন্তব্য করেন তিনি। এদিকে ইসরায়েলের এ ধরনের পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এমনকি নেসেটে ফিলিস্তিনি ভূমি সংযুক্ত করার চেষ্টা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও। বিবৃতি দিয়েছে সৌদি আরব, মিশর, কাতার, পাকিস্তান, তুরস্ক সহ অন্তত 14টি দেশ। তেল আবিবের পশ্চিম তীর দখলের অপচেষ্টাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও কড়া সমালোচনা করেছে বিভিন্ন দেশ। নাসরিন রুমি, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। দেখছেন সময় সংবাদ। খেলার খবর। অবশেষে ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি বাড়ালেন লিওনেল মেসি। দুপক্ষ চুক্তি বাড়ানো নিয়ে এর আগে ইতিবাচক সাড়া দিলেও এবার পেল তার আনুষ্ঠানিক রূপ। নতুন করে 2 বছরের জন্য ইন্টার মায়ামির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন লিও। হেরন্সের জার্সিতে তাকে ফ্লোরিডায় দেখা যাবে 2028 সাল পর্যন্ত। লিওনেল মেসি ফ্লোরিডায় আসার পর বদলে গেছে ইন্টার মায়ামি, বদলে গেছে মেজর লিগ সকার। ব্র্যান্ড ভ্যালু বেড়েছে লিগের। অচেনা মায়ামি পরিচিতি পেয়েছে বিশ্বজুড়ে। যার কাঁধে ভর করে এত অর্জন, তাকে ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টাই করে আসছিল ক্লাব কর্তৃপক্ষ। অবশেষে পাওয়া গেল তার নিশ্চয়তা। চলতি মৌসুম শেষে লিওনেল মেসির সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার কথা ছিল ইন্টার মায়ামির। সেটা এখন লম্বা হয়েছে 2028 সাল পর্যন্ত। নতুন করে আরো 2 বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন লিও। তবে তার নতুন কন্ট্রাক্টে বেতন কতটুকু বেড়েছে তা নিশ্চিত করেননি কেউই। সত্যি কথা হলো, এখানে থাকতে পেরে সত্যিই আমি খুশি। যখন আমি এখানে শুরু করেছিলাম, আমি স্পষ্ট ভাষায় বলেছি, এই স্টেডিয়ামে খেলা এটা আমার জন্য স্বপ্নের মতো। এখনো বলবো, অনুভূতিটা ঠিক আগের মতোই আছে। আমাদের নতুন একটা স্টেডিয়াম হতে চলেছে, সমর্থকরা সেখানে বসে খেলা দেখবে। এটা সত্যি আমাকে রোমাঞ্চিত করে তোলে। মায়ামিতে চুক্তিবদ্ধ হয়ে ক্লাবকে লিগস কাপ উপহার দেন লিওনেল মেসি। গেল বছর তার অসাধারণ নৈপুণ্যে হেরন্স জয় করে সাপোর্টার্স শিল্ড। চলতি মৌসুমেও দুর্দান্ত পারফর্ম করেছেন লিও, হয়েছেন লিগের সর্বোচ্চ স্কোরার। তাকে ধরে রাখতে পারফরমেন্স তো আছেই, তাছাড়া সামনের বছর নতুন স্টেডিয়াম উদ্বোধন করবে ইন্টার মায়ামি। সেটা মেসির মাধ্যমেই করার পরিকল্পনা রয়েছে তাদের। মেসির মতো অন্য কেউ নেই যে তাকে আমরা নিয়ে আসব। আমরা যখন তাকে সাইন করেছিলাম, এটা ছিল অসাধারণ কিছু। সে এখনো আগের মতোই প্রতিজ্ঞাবদ্ধ। সে সবসময়ই জিততে চায়। ক্লাবের সঙ্গে তার নতুন চুক্তি প্রকাশ করে সে কতটা প্রতিশ্রুতিবদ্ধ। লিও মেসি এমএলএসে আসার পর তারকা খেলোয়াড়দের আনাগোনা বেড়েছে আমেরিকায়। মায়ামিতেও যুক্ত হয়েছেন লুইস সুয়ারেজ, জর্ডি আলবা, সার্জিও বুস্কেটস থেকে শুরু করে রদ্রিগো ডে পল। তবে তাদের কয়েকজনের সঙ্গে চুক্তি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি ইন্টার মায়ামি।
এস এম ইকবাল, সময় সংবাদ। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিএনপির ইশতেহারে থাকবে অর্থনীতিকে শক্তিশালী করার অঙ্গীকার। ভোটে জিতলে কে হবেন প্রধানমন্ত্রী নির্ভর করছে বেগম জিয়ার ইচ্ছা সুস্থতার ওপর, জানালেন মির্জা ফখরুল। জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান আদেশ জারি করতে যাচ্ছে সরকার। 2-1 দিনের মধ্যে সুপারিশ জমা কমিশনের। পক্ষে জামায়াত, এনসিপি। সংসদের অধিকার খর্ব হলে মানবে না বিএনপি। এবং ফটোকপি দর্জির দোকান যেন আগারগাঁওয়ে মিনি পাসপোর্ট অফিস। 3 গুণ বেশি টাকা আদায়, জাল সিল দিয়ে নিজেরাই করে সত্যায়িত। কর্মকর্তাদের যোগ সাজস খুঁজছে র্যাব। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। খেলার সময় নিয়ে যুক্ত হবেন তাজিন খন্দকার। আলিফ, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।